ভাবুন, আপনি একটি বিমান দুর্ঘটনায় ৭২ দিন ধরে এমন এক জায়গায় আটকা পড়েছেন যেখানে চারদিকে শুধু বরফ আর বরফ, কোনো মানুষ নেই, কোনো সাহায্য নেই, আর না কোনো খাবার দাবার, চারপাশে শুধু মৃত্যুর ছায়া। কিন্তু তখনই আপনার সাথে এমন কিছু ঘটে যা আপনি একেবারেই আশা করেননি। গল্পের শুরু ১৯৭২ সালের ১৩ই অক্টোবর, যখন একটি রাগবি দল তাদের ফাইনাল ম্যাচ খেলার জন্য আমেরিকা থেকে রওনা হয়েছিল। এটি ছিল একটি সাধারণ ফ্লাইট এবং বিমানের ভেতরে থাকা সব খেলোয়াড় খুবই খুশি ছিল, কারণ তাদের মধ্যে অনেকেই প্রথমবার বিমানে ভ্রমণ করছিল এবং তারা সবাই প্রথমবার নিজেদের দেশের বাইরে অন্য কোনো দেশে যাচ্ছিল। কিছু খেলোয়াড়ের সাথে তাদের পরিবারের সদস্যরাও ছিল, যারা তাদের সন্তানদেরকে ম্যাচে সমর্থন দিতে যাচ্ছিল। বিমানটি উড্ডয়নের পর যখন আন্দেজ পর্বত পেরিয়ে চিলির দিকে যেতে শুরু করে, ততক্ষণ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। ভেতরে বসা সব খেলোয়াড় খুব আনন্দিত ছিল এবং জানালার সিট থেকে বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য দেখছিল। কিন্তু তারা জানত না যে কয়েক মিনিট পর তাদের সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে যা ভাবতেই ভয়ঙ্কর। কিছুক্ষণ পর হঠাৎ করে আবহাওয়া খারাপ হতে শুরু করে। একটি প্রচণ্ড বরফের ঝড় আসে, যার কারণে বিমানটি তীব্রভাবে কাঁপতে শুরু করে। ঝাঁকুনির কারণে সব যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু ভেতরে বসা একজন যাত্রী বলে যে যখন কোনো বিমান পাহাড়ের ওপর দিয়ে যায় তখন বিমানের টার্বিউলেন্স হয়, অর্থাৎ এটি কোনো বিপজ্জনক বিষয় নয়, শিগগিরই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু যতই বিমানটি এগুচ্ছিল এর অস্থিরতাও বাড়ছিল। বিমানটি এখন আরও তীব্রভাবে কাঁপতে শুরু করে। বিমানের ভেতরে সব জিনিসপত্র এদিক ওদিক পড়তে লাগে। এটা দেখে লোকজনের মধ্যে হুল্লোস্থুল পড়ে যায়। পাইলটরা বিমান নিয়ন্ত্রণের চেষ্টা করছিল, কিন্তু এখন বিমান নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাইলটরা কিছু করে ওঠার আগেই সামনে একটি পাহাড় এসে পড়ে এবং বিমানটি সামনের পাহাড়ে ধাক্কা খেয়ে দুটুকরো হয়ে যায়। এক খেলোয়াড় পিছনের অংশের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বাতাসে উড়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে বিমানের সামনের অংশ দ্রুত গতিতে ঘুষতে ঘুষতে একটি বরফের বিশাল চাইয়ের সাথে ধাক্কা খায়। এই সংঘর্ষ এতই তীব্র ছিল যে বিমানের সব আসন একে অপরের সাথে আটকে যায়। এতে করে অনেক লোক পিষ্ট হয়ে মারা যায়। এখন যারা এই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল তারা নিজেদের সামলে নেয় এবং কেবিনে থাকা বাকি লোকদের সাহায্য করতে শুরু করে। কিছু খেলোয়াড় দ্রুত পাইলটদের কাছে পৌঁছে তাদের বের করে আনার চেষ্টা করে, কিন্তু এই সময়ে এই দুই পাইলটও মারা গিয়েছিলেন। চারপাশে সব জায়গায় রক্ত আর লাশ ছড়িয়েছিল। এই বিমানে মোট ৪৫ জন যাত্রী ছিল, কিন্তু এই দুর্ঘটনার পর ১৮ জনের মৃত্যু হয় এবং মাত্র ২৭ জন বেঁচে ছিল। এখন যেহেতু বিমান সন্ধ্যার দিকে উড্ডয়ন করেছিল, তাই কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যায়। বাইরের তাপমাত্রা দ্রুত নিচে নামতে শুরু করে। ঠান্ডা এতই বেড়ে যায় যে তারা সহ্য করতে পারে না। ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা ওখানকার জিনিসপত্র আর মৃতদেহ ব্যবহার করে বিমানের সব ফুটা বন্ধ করে দেয়, যাতে বাইরের বরফ শীতল হাওয়া ভেতরে ঢুকতে না পারে। আর সবাই ঠান্ডা থেকে বাঁচতে একে অপরের সাথে গা ঘেঁষে বসে থাকে। সবার অবস্থা খুবই শোচনীয় ছিল। তারা তখনও গভীর শকে ছিল, কারণ তারা বুঝে যায় যে এখন আর তাদের রক্ষা নেই। যাক, কোনো রকমে তারা রাতটা কাটিয়ে দেয়। সকালে রোদ উঠলে দেখে ঠান্ডায় আরও ৪-৫ জনের মৃত্যু হয়েছে। কিন্তু ভালো দিক হলো ঝড় তখন থেমে গিয়েছে, বাইরের আবহাওয়াও স্বাভাবিক হয়ে যায়। যখন তারা বিমান থেকে বের হয় তখন চারদিকে দিগন্ত জোড়া শুধু সাদা বরফ ছাড়া আর কিছুই দেখতে পায় না। এখন তাদের এই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতে হবে, কারণ এখানে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। আশেপাশে কোনো বাড়িঘর নেই, কোনো প্রাণী নেই, এমনকি বেঁচে থাকার জন্য গাছপালারও কোনো চিহ্ন নেই। এখন প্রথমেই তারা বিমানের সিটগুলো বাইরে বের করে, যাতে বিমানের ভেতরে সবার শোবার জায়গা হয়। এরপর আহতদের রোদে শুইয়ে দেয় যেন তাদের শরীর একটু গরম হয়, আর পানির জন্য বরফ গলিয়ে ফোঁটায় ফোঁটায় পানি জমাতে শুরু করে। তারপর তারা সবাই মিলে যাত্রীদের জিনিসপত্র সংগ্রহ করে। কোনো কাজের জিনিস পাওয়া গেলে তা আলাদা একটি সুটকেসে জমা করে। এবার যারা দুর্ঘটনায় মারা গিয়েছে তাদের লাশ কিছু লোক বিমান থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং বরফ দিয়ে ঢেকে দেয়, যাতে সেগুলো পচে না যায়। যখন উদ্ধারকারী দল পৌঁছাবে তখন যেন এই লাশগুলো নিয়ে যেতে পারে। যখন অবস্থা কিছুটা স্থিতিশীল হয় তখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাদের সবার প্রচণ্ড ক্ষুধে পেয়েছে। এখন যেটুকু খাবার বেঁচে আছে তা টুকরো টুকরো করে সবার মধ্যে ভাগ করে দেয়। যদিও খাবারের এই টুকরো খুবই সামান্য ছিল, কিন্তু বেঁচে থাকার জন্য এটুকুই যথেষ্ট ছিল। তবে সবাই জানত যে পর্যন্ত না কোনো সাহায্য পৌঁছায় সে পর্যন্ত এই খাবারই তাদের চালিয়ে যেতে হবে। সবার ধারণা ছিল সরকারের কাছে ইতিমধ্যেই খবর পৌঁছে গেছে যে তাদের বিমান বিধ্বস্ত হয়েছে এবং খুব শীঘ্রই তাদের উদ্ধার করা হবে। তাই তারা সবাই একসাথে বসে সাহায্যের প্রতীক্ষায় থাকে। আসলে যে জায়গায় তাদের বিমানটি ক্র্যাশ করেছিল সেটা আসলে একটি উপত্যকা ছিল, যার চারপাশে উঁচু পাহাড় দিয়ে ঘেরা। এ কারণে সেখান থেকে বের হওয়া মোটেও সহজ ছিল না। এই সব কিছু চলছিল ঠিক তখনই তাদের মাথার ওপর দিয়ে একটি বিমান উড়ে যায়। বিমানটি দেখে সবাই চিৎকার করে তাদের উপস্থিতির জানান দিতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ বিমানটি ছিল অনেক উঁচুতে, যার ফলে নিচে আটকে পড়া লোকগুলোকে তারা দেখতেই পায়নি। বিমানটি তাদের চোখের সামনেই দৃশ্যপট থেকে হারিয়ে যায়। কয়েক ঘন্টা পরে রাত হয়ে যায়।
সবাই বাড়তি কাপড় পরে বিমানের ভেতরে ঘাপটি মেরে বসে থাকে এবং ভেতরের লাগেজ ব্যবহার করে বিমানের সব ফাটল বন্ধ করে দেয়। এভাবে আরেকটি রাত কেটে যায়। পরের সকালে নান্দো নামের একজনের জ্ঞান ফিরে আসে, যে বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই অচেতন ছিল। নান্দোর অবস্থা এতটাই খারাপ ছিল যে সে নিজের পায়ে দাঁড়াতেও পারছিল না। তবুও সে তার বোনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। যখন নান্দো তার বাবা মায়ের খবর জিজ্ঞেস করে, তাকে বলা হয় যে তার বাবা মা দুজনেই মারা গেছেন। এটা শুনে তার প্রচণ্ড কষ্ট হয়। অন্যদিকে বাকিরা আবার বরফ গলিয়ে কিছু পানি জমা করে এবং তা পান করে সময় কাটাতে থাকে। তারা মাটিতে একটি বিশাল এক্স চিহ্ন আঁকে, যাতে উপর দিয়ে উড়ে যাওয়া যান থেকে সেটা দেখা যায়। কিছুক্ষণ পরে আরও একটি বিমান তাদের মাথার ওপর দিয়ে যায়। সেটা দেখে সবাই খুব আনন্দিত হয় এবং তারা আয়না বা কাঁচ চামচ চকচক করে বিমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। কিন্তু এই বিমানটিও তাদের উপেক্ষা করে চলে যায়। তারা তখনও আশাবাদী ছিল, কারণ তাদের ধারণা হয়েছিল হয়তো বিমানটি তাদের দেখে ফেলেছে এবং খুব শিগগিরই সাহায্য পৌঁছে যাবে। কিন্তু এভাবে আরও একটি রাত কেটে যায়, তবু কেউ তাদের উদ্ধার করতে আসে না। এবার তাদের বুঝতে বাকি থাকে না যে এখানে তাদের উদ্ধার করতে কেউ আসবে না। তাই তারা ভাবতে শুরু করে এই বিচ্ছিন্ন এলাকায় তারা কিভাবে নিজেদের প্রাণ বাঁচাতে পারে। ঠিক তখন তাদের মনে পড়ে যে বিমানের পেছনের অংশে কিছু ব্যাটারি পড়েছিল, আর যদি তারা সেই ব্যাটারিগুলো এনে ফেলতে পারে তবে সেই ব্যাটারির সাহায্যে তারা বিমানের রেডিও চালু করে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ করতে পারবে। এখন এই আইডিয়া সবার ভালো লাগলেও এটা বাস্তবায়ন করা ততটা সহজ ছিল না যেমন তারা ভেবেছিল, কারণ বিমানের পেছনের অংশ যা ক্র্যাশের সময় ভেঙে আলাদা হয়ে যায়, সেটা এখন কোথায় আছে কেউ জানে না। যাক, তারা বিমানের পেছনের অংশ খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা চামড়া আর কাঁচ ব্যবহার করে কিছু চশমা বানায়, যাতে তীব্র বরফ ঝড়ের সময় তাদের চোখ রক্ষা পায়। দলের 4 জন লোক ব্যাটারি আনতে বের হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন তারা পেছনে ফিরে তাকায়, তাদের বিমানটাই চোখে পড়ে না। তখনই তারা বুঝতে পারে এত বিপুল বরফের মাঝে তাদের বিমান কেউ দেখতে পাবে না, আর হয়তো সেই কারণেই এখনও কেউ তাদের উদ্ধার করতে আসেনি। এখন তারা এগোতে চেষ্টা করলে হঠাৎ বরফের ধস নামতে শুরু করে। এটা দেখে তারা ভয় পেয়ে যায় এবং দ্রুত তাদের বিমানের দিকে ফিরে আসে। এভাবে তারা আটকে পড়ার 6 দিন পার করে দেয়। 1 সপ্তাহ পরে বিমানে থাকা সব খাবার শেষ হয়ে যায়। এখন এই এলাকা পুরোপুরি বরফে ঢাকা থাকে। আশেপাশে কোনো প্রাণী থাকে না কোনো গাছপালা। তাই এখন তাদের পেট ভরাতে হলে কিছু না কিছু তো করতে হবে। খাবারের কোনো উৎস না পেয়ে তারা পাথরে জমে থাকা শৈবাল খেতে শুরু করে, যার স্বাদ অত্যন্ত ভয়ানক হয়, কিন্তু বাধ্য হয়েই খেতে হয়। এখানে নান্দো বলে যদি তাকে মৃত মানুষের দেহও খেতে হয় তবে নিজের প্রাণ বাঁচানোর জন্য সে সেটাও করবে। এই কথা শুনে সবাই গভীর চিন্তায় পড়ে যায়। শিগগিরই তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, তাদের কি মৃতদেহ খেয়ে ফেলা উচিত নাকি উপোস করে মরে যাওয়াই ভালো। কয়েকজনের মতে এটা করা ঠিক হবে না, এমন করলে ঊর্ধ্বলোকের সৃষ্টিকর্তা তাদের ক্ষমা করবে না। এরপর তারা পেটে পাথর চেপে রেখে সময় কাটাতে থাকে। এভাবেই সময় কেটে যেতে থাকে, আর সময়ের সাথে সাথে তাদের ক্ষুধাও বেড়ে চলতে থাকে। অবস্থা এমন দাঁড়ায় যে তারা তাদের জুতোর ফিতে এমনকি সিগারেট পর্যন্ত খেতেও বাধ্য হয়। এভাবে আরও কয়েকদিন কেটে যায় এবং ক্ষুধার যন্ত্রণায় ন্যান্ডোর অসুস্থ বোন মারা যায়। ন্যান্ডো তার বাবা মা হারানোর পাশাপাশি তার বোনকেও হারায়। এভাবে সময় গড়িয়ে যেতে থাকে এবং তারা কোনো রকমে নিজেদের 9 দিন পর্যন্ত বাঁচিয়ে রাখে। কিন্তু এখন পর্যন্ত তাদের ক্ষুধা এতটাই বেড়ে যায় যে তাদের মস্তিষ্কও কাজ করা বন্ধ করে দেয়। এখন তাদের মৃত্যু থেকে মাত্র 1 পা দূরে। এখন তাদের কাছে আর কোনো বিকল্প থাকে না, তাই তারা শেষ পর্যন্ত সেই মৃতদেহগুলো খাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে 4 জন বের হয়ে মৃতদেহ কেটে খেতে শুরু করে। তাদের খেতে দেখে আরও কয়েকজন নিজের মন পরিবর্তন করে এবং তারাও পেট ভরাতে তাদের কাছে যায়। কিন্তু 5 জন এমন ছিল যাদের কাছে নিজের মৃত্যু পর্যন্ত মেনে নেওয়া ছিল সহজ, কিন্তু অন্য মানুষ খাওয়াকে তারা কোনোভাবেই ঠিক বলে মানেনি। পরের দিন থেকে তারা ওই 5 জনকে কষ্ট না দিতে মৃতদেহ দূরে সরিয়ে খেতে শুরু করে, যাতে এই 5 জনের কষ্ট না হয়। এই সময় নুমা নামের এক যুবক বরফে চাপা পড়ে থাকা একটি সুটকেস পায়। সুটকেস খুলতেই ভেতরে একটি রেডিও পায়। রেডিও অন করতেই তারা বুঝতে পারে যে তাতে কোনো সিগন্যাল নেই। তখন তারা বিভিন্ন জিনিস জোড়া লাগিয়ে একটি অ্যান্টেনা বানায় এবং সেই রেডিওতে তারা একটি খবর শুনতে পায়, যাতে বলা হচ্ছিল যে সরকার তাদের খোঁজে বেশ কয়েকটি উদ্ধার অভিযান চালিয়েছিল এবং প্রায় 66টি বিমান তাদের সন্ধানে পাঠানো হয়েছিল। কিন্তু এত চেষ্টার পরেও যখন তাদের কোনো হদিস মেলেনি, তখন সরকার তাদের মৃত ঘোষণা করে দিয়েছে। তাই এখন সরকার তাদের খোঁজা বন্ধ করে দিয়েছে। এই খবর শুনে দলের সব লোকেদের মন ভেঙে যায় এবং বেঁচে থাকার সব আশা মাটিতে মিশে যায়। এখন বেঁচে থাকা যে 5 জন লাশ খেতে অস্বীকার করেছিল, তাদের মধ্যে 4 জন মাংস খেয়ে ফেলে, কারণ তারা বুঝে গিয়েছিল যে এখানে তাদের উদ্ধার করতে আর কেউ আসবে না এবং এখান থেকে বের হতে হলে নিজেদেরই কিছু করতে হবে। এখানে দলের 3 জন লোক আবারও বিমানের পেছনের অংশ খুঁজে বের করে সেখানকার ব্যাটারি আনার সিদ্ধান্ত নেয়, যাতে তারা সেগুলো ব্যবহার করে বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করতে পারে এবং জানাতে পারে যে তারা এখনও বেঁচে আছে।
এরপর তিনজন বিমানের পেছনের অংশ খুঁজতে বেরিয়ে পড়ে এবং কয়েক ঘন্টা হাঁটার পর তারা বিমানের কিছু খণ্ডাংশ এবং সেই খেলোয়াড়ের মৃতদেহ পায় যে কিনা ক্র্যাশের সময় তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারা তার লাশ মাটিতে পুঁতে দেয় এবং তাদের যাত্রা অব্যাহত রাখে, কারণ এখন তাদেরও আন্দাজ হয়েছিল যে বিমানের পেছনের অংশ এখানকার আশেপাশেই থাকবে। ঘণ্টার পর ঘণ্টা পাহাড়ে চড়ার পর তারা সবাই বেশ ক্লান্ত হয়ে পড়ে এবং এই বরফ শীতল বাতাসের কারণে তাদের নিঃশ্বাস নিতেও অনেক কষ্ট হচ্ছিল। শীঘ্রই রাত হয়ে যায় এবং তারা একটি পাথরের আড়ালে লুকিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। পরের সকালে যখন তাদের চোখ খোলে তারা দেখে যে সবাই বরফে ঢেকে গিয়েছে এবং তাদের তিনজনেরই অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছে। ঠান্ডা এতই তীব্র ছিল যে তাদের একজনের তো চোখ পর্যন্ত জমে গিয়েছিল এবং বাকি দুজন নিজেদের পায়ে দাঁড়ানোর মতো অবস্থাতেও ছিল না। এখন তাদের মধ্যে সামনে এগোনোর কোনো শক্তি আর অবশিষ্ট নেই, তাই তারা সবাই বিমানের বাইরের লোহার শিটের উপর বসে পাহাড় থেকে নিচে নেমে আসে। এই লোকগুলিকে খালি হাতে ফিরতে দেখে পুরো দলের মধ্যে বিষাদে ছেয়ে যায়, আর সেই শেষ বেঁচে থাকা ব্যক্তিটিও মানুষের মাংস খেয়ে ফেলে এবং নিজের ভাগ্যকে অভিশাপ দিতে দিতে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কেটে যেতে থাকে, আর এই মানুষগুলো কোনো রকমে নিজেদের বাঁচিয়ে রাখে টানা 17 দিন। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় ছিল গত 5 দিন ধরে বাইরের আবহাওয়া বেশ খারাপ চলছিল। প্রচণ্ড ঠান্ডা আর ঝড় থেকে বাঁচার জন্য সবাই প্লেনের ভেতরেই আশ্রয় নেয়। ঠিক তখনই হঠাৎ করে এক বিশাল তুষারঝড় আছড়ে পড়ে এবং পুরো প্লেনের ভেতর বরফ ঢুকে যায়। ভেতরে থাকা অনেক লোক বরফের নিচে চাপা পড়ে যায়। এখন যারা উপরে ছিল তারা এই দুর্ঘটনায় ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তারপর তারা সাহস দেখিয়ে বরফ খুঁড়ে নিচে চাপা পড়া লোকদের বের করে আনে। এখন প্রায় সবাই সময় মতো বেরিয়ে আসতে পারলেও একজন মেয়ে বরফের অনেক গভীরে আটকে পড়ে যায়। শ্বাসরোধ হয়ে সেখানেই তার মৃত্যু হয়। এই লোকেরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল এবং তারা এই ঘটনা থেকে ভালোভাবে সেরে উঠতে পারছিল না। তখনই তাদের বাইরে থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। যখন তারা বাইরের দিকে তাকায় তখন তারা বুঝতে পারে আরও একটি তীব্র তুষারঝড় তাদের দিকে আসছে, যা আগেরটার চেয়েও ভয়াবহ। কিছুক্ষণের মধ্যেই সেই ঝড় আছড়ে পড়ে এবং আবারও সবাই বরফের নিচে চাপা পড়ে যায়। ঝড়টি এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো প্লেনটাই বরফে ভরে যায়। কিছু মানুষের তো সেখানেই মৃত্যু হয়। ভেতরে আটকে পড়া লোকদের এখন বেরোনোর কোনো পথ খোলা ছিল না। তাদের মধ্যে একজন দ্রুত বিমানের ছাদে একটি ছিদ্র তৈরি করে যাতে তারা অক্সিজেন পেতে পারে এবং দম বন্ধ হওয়া থেকে বাঁচতে পারে। তারা সবাই হাত জোর করে শুধু এই কামনাই করছিল যে যেন তাদের উপর আর বরফ না পড়ে, নাহলে তারা সবার চিরকালের মতো এখানেই চাপা পড়ে থাকবে। কয়েক ঘন্টা পর তারা নিজেদের সামলে নেয় এবং মোট 8টি মরদেহ জড়ো করে একটি কোণে রাখে। এবার এভাবে তাদের আটকে পড়ার 18 দিন কেটে যায় এবং তাদের ক্ষুধার যন্ত্রণা ভয়াবহ রূপ নেয়। এখন বেঁচে থাকার মাত্র একটি পথ ছিল, তা হলো ভেতরে থাকা মরদেহের মাংস খেয়ে ফেলা। কিন্তু এটা করা তাদের সবার পক্ষে খুবই কঠিন ছিল, কারণ এই মরদেহগুলো ছিল তাদেরই আপনজনের। এই পরিস্থিতি দেখে নুমা নামের একজন ছেলে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। রাগে এসে প্লেনের জানালা ভাঙতে শুরু করে। সেই সময় কাঁচের একটি টুকরো তার পায়ে ঢুকে যায়, তবু সে থামে না, বরফ খুঁড়তে থাকে। টানা 2 দিনের কঠোর পরিশ্রমের পর তারা উপরের দিকে একটি পথ তৈরি করতে সক্ষম হয়। এরপর সবাই বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে তারা সবাই এতটাই খুশি হয় যেন তারা মৃত্যুর ফাঁদ থেকে মুক্তি পেয়েছে। তারা বেঁচে থাকার আনন্দ উদযাপন করে এবং তারপর বরফ খুঁড়ে বিমানটিকে বের করার চেষ্টা করতে থাকে। এই সময় নুমা লক্ষ্য করে তার পায়ের ক্ষততে আর কোনো ব্যথা নেই, কারণ বরফে ক্ষতটা অবশ হয়ে গিয়েছে। তবে সে এতে খুব একটা গুরুত্ব না দিয়ে আবার কাজ শুরু করে। এখন আকাশে রোদ উঠেছিল, তাই তাদের বরফ খোঁড়াতে বেশি সমস্যা হয়নি এবং কয়েক ঘন্টার মধ্যেই বিমানটি বেরিয়ে আসে। এখন রোদ বেশ ভালো ছিল, তাই তারা সবাই আবার বিমানের পেছনের অংশ খুঁজে বের করার কথা ভাবতে শুরু করে। কিন্তু তাদের কোনো উপায় জানা ছিল না যে তারা কিভাবে এই বরফে ঠান্ডা রাতগুলো পার করবে। তাই তারা আরও কিছুদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়, কারণ গ্রীষ্মের মৌসুম আসতে চলেছে এবং তখন এই চড়াই পার হওয়া কিছুটা সহজ হবে। দেখতে দেখতে 34 দিন কেটে যায় এবং এখন আবহাওয়া আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। তবে যারা প্রথমবার প্লেন খুঁজতে গিয়েছিল তারা তখনও অসুস্থ ছিল এবং আবার পাহাড়ে ওঠার মতো অবস্থায় ছিল না। কয়েক ঘন্টা পর তারা জানতে পারে যে তাদের আর একজন সঙ্গী ক্ষুধার জ্বালায় মারা গিয়েছে। এটা দেখে তারা খুব হতাশ হয়ে পড়ে এবং তাকে বরফে পুঁতে দেয়। এভাবে আরও 2 দিন কেটে যায় এবং 36তম দিনে তারা সিদ্ধান্ত নেয় যে যদি তাদের প্রাণ বাঁচাতে হয় তবে বিমানের পেছনের দিক থেকে ব্যাটারি এনে বাইরের পৃথিবীকে জানাতে হবে, না হলে তারা একে একে সবাই মারা যাবে। এরপর দলের 4 জন পাহাড়ে ওঠার সিদ্ধান্ত নেয় এবং সেই 4 জনের নাম ছিল রোবের্তো, টিনটিন, নুমা এবং নান্দো। তারা ঠান্ডা থেকে বাঁচতে অনেকগুলো কাপড় পরিধান করে এবং বিমানের সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু অনেক ঘন্টা হাঁটার পরও তাদের বিমান কোথাও দেখা যায়নি। তখনই নুমার স্বাস্থ্য খারাপ হতে শুরু করে এবং সে মাথা ঘুরে পড়ে যায়।
এখানে বাকিরা দেখতে পায় যে তার পায়ের ক্ষততে ইনফেকশন ছড়িয়ে পড়েছে, তাই তারা সবাই সিদ্ধান্ত নেয় যে নুমাকে নিচে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু নুমা তা করতে মানা করে দেয়। সে একাই নিচে নামার সিদ্ধান্ত নেয় এবং বাকিদের এগিয়ে যেতে বলে। এখন নুমা বিমানের কাছে ফিরে এলেও তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সেখানে পৌঁছমাত্রই সে জ্ঞান হারায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে, সে দেখে তার সঙ্গীরা বিমান থেকে বরফ সরানোর চেষ্টা করছে। সেও তাদের সাহায্য করতে চাইছিল, কিন্তু দুর্বলতার কারণে সে নড়াচড়া পর্যন্ত করতে পারছিল না। অন্যদিকে বাকি তিনজন দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে প্লেনের পেছনের অংশ পাহাড়ে ধাক্কা লেগে আলাদা হয়ে গিয়েছিল। এটা দেখে তারা তিনজন খুব খুশি হয় এবং বিমানের পেছনের অংশের কাছে যায়। যখন তারা বিমানটি পরীক্ষা করতে শুরু করে তখন তারা ব্যাটারি ছাড়াও আরও অনেক কিছু পায়, যেমন অনেক কাপড়, রমের বোতল এবং বেশ কিছু সিগারেটের প্যাকেট। তারা জিনিসপত্র নিয়ে নিজেদের বিমানের কাছে ফিরে আসে। সেখানে তারা ব্যাটারিগুলো বিমানের রেডিওতে লাগায় এবং বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রেডিওটি কাজ করছিল না। এভাবেই তাদের শেষ আশাটুকুও ভেঙে যায়। অন্যদিকে নুমার স্বাস্থ্য আরও খারাপ হতে থাকে এবং এখন তার ইনফেকশন পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। বিমান থেকে পাওয়া খাবারও এখন শেষ হয়ে গিয়েছে, তাই তারা সবাই আবার মানুষের মাংস খেতে শুরু করে। নুমা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যাতে বাকিদের জন্য বেশি খাবার বেঁচে যায়, কারণ সে বুঝে গিয়েছিল যে এখন তার আর বাঁচার সম্ভাবনা নেই। এরপর দলের কয়েকজন আবারও প্লেনের পেছনের অংশের দিকে যায়, এই আশায় যদি সেখানে ব্যবহারযোগ্য কিছু পাওয়া যায়। এবার ভাগ্য তাদের সহায় হয়। তারা একটি ওয়াটারপ্রুফ কাপড় খুঁজে পায়। সেই কাপড়গুলো জোড়া লাগিয়ে তারা একটি স্লিপিং ব্যাগ তৈরি করে। এরপর তারা রেডিওতে একটি খবর শোনে, প্লেন দুর্ঘটনার 58 দিন পেরিয়ে যাওয়ার পর সরকার এবার শেষবারের মতো তাদের খোঁজার জন্য একটি চূড়ান্ত মিশন চালাবে। এই খবর শুনে সবার মধ্যে নতুন করে প্রাণ ফিরে আসে। বেঁচে থাকার একটি ক্ষীণ আশার আলো জ্বলে ওঠে। এখানে কিছু লোক বলে যে আমাদের এখানেই থেকে তাদের জন্য অপেক্ষা করা উচিত। অন্যদিকে বাকিরা বলে যদি আমরা এখানেই থাকি তাহলে কেউ আমাদের দেখতে পাবে না, তাই আমাদের মধ্য থেকে কয়েকজনকে পায়ে হেঁটে সাহায্য আনতে হবে। সেই রাতেই নুমার শরীর খুব বেশি খারাপ হয়ে যায়। সে জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিল। মৃত্যুর আগে সে সবার কাছে বলে যায়, আমি মারা গেলে তোমরা আমাকে তোমাদের খাবার বানিয়ে নিও। এই কথাগুলো বলেই নুমা মারা যায়। নুমার শেষ কথাগুলো সবার মনে এক অদ্ভুত সাহস এনে দেয়। তারা পরে নুমার কাছে একটি চিঠিও পায়। সেই চিঠিতে নুমা লিখেছিল সে খুব খুশি যে সে তার বন্ধুদের মাঝেই মারা গিয়েছে, কারণ এর চেয়ে ভালো মৃত্যু তার হতে পারত না। নুমার চিঠি পড়ে সবার ভেতর এক নতুন উদ্দীপনা জন্ম নেয়। এরপর গ্রুপের 3 জন আবারও সাহায্যের খোঁজে বেরিয়ে পড়ে। তারা একটি স্লিপিং ব্যাগ এবং প্রচুর খাবার নিয়ে তাদের যাত্রা শুরু করে। এবার এই 3 জন প্রতিজ্ঞা করে যে তারা যেভাবেই হোক এই পাহাড় পেরিয়ে চিলি পৌঁছাবে এবং সবার জন্য সাহায্য নিয়ে আসবে। 3 জন এক টানা হাঁটতে থাকে। রাত হলে তারা সেই স্লিপিং ব্যাগের ভেতর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আবারও তাদের চড়াই শুরু করে এবং অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। কিন্তু উপরে পৌঁছে যে দৃশ্য তারা দেখে তাতে যেন তাদের মনোবল ভেঙে যায়। সামনে শুধু পাহাড় আর পাহাড়। এর মানে তাদের এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তাদের মনে হয় তারা সবাই ফিরে যাবে, কারণ এই যাত্রা শেষ করার মতো 3 জনের জন্য যথেষ্ট খাবার তাদের কাছে নেই। তখন টিনটিন নিজের খাবার বাকি 2 জনকে দিয়ে দেয় এবং নিজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তারা 2 জন সহজে এই যাত্রা সম্পূর্ণ করতে পারে। যদি এই যাত্রাটি ছিল বেশ দীর্ঘ এবং চ্যালেঞ্জে ভরা, তবুও এই 2 জন হাল ছাড়ে না এবং এগিয়ে যেতে থাকে। অবশেষে 10 দিন ধরে অবিরাম হাঁটার পর তাদের পরিশ্রম সফল হয়। তারা এমন একটি এলাকায় পৌঁছায় যেখানে আগের তুলনায় বরফ অনেক কম ছিল। তারা একটি পরিষ্কার পানির নদীও পায়। সেখানে থেমে তারা পেট ভরে পানি পান করে। ঠিক তখনই এমন কিছু ঘটে যা কেউ কল্পনাও করেনি। তারা দেখে নদীর ওপারে ঘোড়ায় চড়ে একজন মানুষ দাঁড়িয়ে আছে। প্রথমে তারা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারে না। তাদের মনে হচ্ছিল যেন তারা কোনো স্বপ্ন দেখছে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে এটা কোনো বিভ্রম নয়, এটা সত্যিই একজন মানুষ। লোকটিকে দেখে তাদের আনন্দের সীমা থাকে না। তারা জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু লোকটি কিছুই বুঝতে পারছিল না, কারণ সে অনেক দূরে ছিল এবং নদীর প্রবল স্রোতের শব্দে কিছু শোনা যাচ্ছিল না। তখন সেই লোকটি নদীর ওপার থেকে একটি কাগজ আর পেন্সিল ছুঁড়ে দেয়, যাতে তারা লিখে কিছু জানাতে পারে। আর এই 2 জন সেই কাগজে তাদের সমস্ত কাহিনী লিখে দেয়। কাগজে লেখা সমস্ত কাহিনী পড়ার পর সেই লোকটি সেই কাগজটি নিয়ে সরকারি অফিসারের কাছে পৌঁছায়, যেখানে অফিসারও জানতে পারে 2 মাস আগে যে প্লেন দুর্ঘটনায় সবাইকে মৃত ভেবে নেওয়া হয়েছিল সেই প্লেনের কিছু যাত্রী এখনও বেঁচে আছে। এই খবর পাওয়া মাত্রই সরকার তাদের উদ্ধার করার মিশন শুরু করে দেয়। এই লোকটি রবার্টো ও নান্দোকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে তারা পেট ভরে খাবার খায়। এখন এই খবর খুব দ্রুত পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং খুব দ্রুত সেখানে সাংবাদিকদের ভিড় জমে যায়। এদিকে বরফে ঢাকা পাহাড়ের মধ্যে আটকে থাকা মানুষগুলিও রেডিওতে এই খবর শুনে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। তারা হাত মুখ ধুয়ে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নেয়। শীঘ্রই উদ্ধারকারী দল রবার্টো ও নান্দোকে সঙ্গে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। প্লেন দুর্ঘটনার 72 দিন পর অবশেষে সবাইকে উদ্ধার করা হয়। এরপর তাদের শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা তাদের পরিবারের সঙ্গে দেখা করে। শহরের মানুষ তাদের নায়ক
পরলোকের মতো করে স্বাগত জানায়। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তারা সবাই একে অপরকে গোসল করতেও সাহায্য করে এবং তারপর তাদের আলাদা আলাদা বিছানা দেওয়া হয়। কিন্তু সেই রাতেও তারা সবাই একসঙ্গে ঘুমায়, কারণ এই দুর্ঘটনার পর তারা সবাই গভীর মানসিক আঘাতে ছিল। গল্পের শেষে আমরা জানতে পারি যে এই বিমানে মোট ৪৫ জন মানুষ যাত্রা করেছিল, যাদের মধ্যে মাত্র ১৬ জনের প্রাণ বেঁচেছিল। এইভাবেই সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমার গল্প শেষ হয়।